চুপ কর চুপ কর চুপ কর, এই চুপ কর চুপ কর। কেন জুতোর মালা দিলেন? জুতোর মালা দিলাম, উনি সারা রাজ্যবাসীকে 15 বছর ধরে জুতো পরিয়েছে, জুতো মেরেছে। প্রত্যেকটা কর্মক্ষেত্রে উনি জুতো মেরে মেরে চুরি করে তার লোকেদেরকে ভরিয়ে সেই দপ্তরে স্ক্যাম করেছে। তাই এই স্ক্যাম আর এই লোককে জুতো মারার আজকে প্রতিফলন ওনার গলায় জুতোর মালা। কমিশন রিপোর্ট তো উনি দাবিয়ে রেখেছিল, কমিশন রিপোর্ট দিলে তো ওনার চোরের আগেই পর্দা ফাঁস হয়ে যেত। উনি যে চুরিটা করেছে তার পর্দাটা ছিল কমিশনের রিপোর্টটাকে পর্দা দিয়ে ঢেকে রাখা, ওই পর্দা আজকে খুলে গেছে। সেই ক্ষোভটা ওনার প্রতি আজকে আমি দেখাচ্ছি, কাল থেকে সারা রাজ্য জুড়ে ওনার প্রতি ক্ষোভ হবে। উনি শুধু এখানে নয়, উনি জীবদ্দশায় দেখে যাবে জুতোর মালা কিভাবে, লোককে জুতো মারলে কিভাবে জুতোর মালা পড়বে। এফআইআর আমি করব এবং এনাদের সবার নামে, সমগ্র তৃণমূল কংগ্রেসের নেতাদের নামে এফআইআর করব। আমি মমতা ব্যানার্জির নামে এফআইআর করব, আমি অভিষেক ব্যানার্জির নামে এফআইআর করব, আমি মনীশ গুপ্তের নামে এফআইআর করব এবং সমগ্র তৃণমূল দলটার নামে এফআইআর করব, কারণ এরা সবাই মিলে এই কুকীর্তির রাজত্ব চালিয়েছে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, 21শে জুলাইতে আজকে কলকাতায় 3টে সভা হয়েছে, একটা দিল্লিতে হয়েছে, 4টে সভা। অন্যান্য বছর 2টো করে হয়। যারা কংগ্রেসী তারা খুব ছোট করে করে। আজ যেটা শহীদ মিনারে ভালোই ভিড় হয়েছিল। কংগ্রেস যেটা সভা করেছে, অধীর রঞ্জন চৌধুরী, শুভঙ্কর সরকার, দীপা দাস মুন্সী তারা ছিলেন, সেই সভাটা ভিড় হয়েছে। সেটা তাদেরই সভা। মানে 33 বছর আগে যুব কংগ্রেস যখন ওই মহাকরণ চলোর ডাক দিয়েছিল, তারপরে পুলিশ গুলি চালিয়েছিল, 13 জন মারা গিয়েছিলেন। এবং তারপর থেকে 98 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরে নতুন দল তৈরি করবেন, সেই পরিকল্পনা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক আগে থেকে ছিল। কিছু লাশ দরকার ছিল, লাশের ওপরে ভর করে রাজনীতি। আপনারা এর আগের এপিসোডটায় ভালো করে বিস্তারিতভাবে বলেছি তার কি মনের মধ্যে ছিল, কিভাবে সফল হয়েছেন, এইসব কথা। তো আজ মেয়ো রোডে একটা সভা হয়েছে, সেটা তৃণমূলেরই একটা অংশ, ঋতব্রত, কেষ্টমণ্ডল, অন্যান্যরা, ববি হাকিম, তারা সব বেরিয়ে গিয়ে একটা সভা করেছে। চন্দ্রিমা ভট্টাচার্য, গোটা তৃণমূলটার একটা বড় অংশ ছিল। আর একটা তৃণমূলের ছোট অংশ যেখানে পিসি ভাইপো তারা করেছে, চরকু টরকু তারা ছিল, সেটা হয়েছে। দেখুন, সেই সভাটাকে টিভি চ্যানেল এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে আজ দেখিয়েছে, আমি নিজে উপস্থিত থেকে দেখেছি, বিরাট কিছু লোক হয়নি। একটা ক্যাথিড্রাল রোড, তার অর্ধেকটা সেটাকে কিছু, তাদের তো লোক সমর্থক রয়েছে, ভলেন্টিয়ার রয়েছে, পুলিশ রয়েছে, মিডিয়া রয়েছে, এমনভাবে সেটা ড্রোন শট দেখানো হয়েছে। লোক এমন কিছু হয়নি, কয়েকশো লোক হয়েছিল। দেখুন, এই একটা অভূতপূর্ব 21শে জুলাই আমরা আজকে দেখলাম। এই 2026 মানে 33 বছর পরে বা 98 সালের পর থেকে এই যে কলকাতাকে পুরো যানজট করে দিয়ে কাউকে মদ খাওয়াচ্ছে, কাউকে ডিম ভাত খাওয়াচ্ছে, কাউকে মাংস ভাত খাওয়াচ্ছে, কাউকে পয়সা দিচ্ছে, লোভ দেখাচ্ছে, চাকরি দেবো, বা কিছু লোককে পয়সা নিয়ে চাকরি দেওয়া লোকগুলোকে আনা। আজকে হাওড়া স্টেশন বলুন, শিয়ালদা স্টেশন বলুন, বাবুঘাট বলুন, মানে ফেরিঘাট হয়ে যেগুলো আসে, কোথাও কোনো লোকজন দেখা যায়নি, তৃণমূলের কোনো পতাকা দেখা যায়নি। তবে হ্যাঁ, কংগ্রেসীদের কিছু গাড়ি আসছিল, সেটা আবার অতি উৎসাহে বলছে বিজেপির লোক ভেঙেছে। এখন কিছু ভাঙচুর হয়েছে, কিছু বাধা হয়েছে, কি দরকার, কারা করেছে, তৃণমূলেরই লোক তৃণমূলকে ধরেছে কিনা বা তৃণমূলের লোক কংগ্রেসীদেরকে মেরেছে কিনা, সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। কোনো জায়গায়, বর্ধমানে, মেদিনীপুরে ইত্যাদি ইত্যাদি জায়গায় বাধার মুখে পড়তে হয়েছে কলকাতাগামী কয়েকটা বাসকে। এটা ঘটনা। কিন্তু আজকের এপিসোডে আমরা দুটো ছোট ছোট ভিডিও ক্লিপ দেখালাম। দুটো ভিডিও ক্লিপের মধ্যে খুব অদ্ভুত, বিরাট একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। ইম্পর্টেন্ট জিনিসটা কি? সৌগত রায় বলতে উঠছেন, সাংসদ সৌগত রায়, সে ছিল ওই ক্যাথিড্রাল রোডে, তার ধুতির কাছা খুলে যাচ্ছে। ভালো করে দেখেছেন? হ্যাঁ, একদম লিটারালি ধুতির কাছা খুলে গেল, চরকু গিয়ে তার কাছাটা ধরে দিল। অদ্ভুত ব্যাপার মনে হয়নি? কাছা খুলে গেল। আর একটা হচ্ছে, যেটা কল্যাণ ব্যানার্জি, সে মাতালের মতো কথাবার্তা বলে, আজকেও বলেছে, চিৎকার চেঁচামেচি, এই চুপ কর, এই চুপ কর, তার দলেরই সমর্থক যারা যেন তার চাকর বাকর এমন ভাবে বলছে। শুনলেন কিনা? শোনালাম প্রথমে কিনা, যে চুপ কর ইত্যাদি ইত্যাদি বলল। তো তার বক্তৃতাটা সে প্রায় 20-22 মিনিট ধরে বলেছে, এবং তারপরে আবার
এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি মনে করেন তিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি একইভাবে এই যে কল্যাণ ব্যানার্জিকে তিনি ভৎসনা করেছেন। এত সময় কেন বলেছো, সে আবার কিছু ব্যাখ্যা দিয়েছে যে আমি অন্যান্য সাংসদদের থেকে এই করেছি, অন্যান্য সাংসদদের একটা অংশ তো ওখানে দিল্লিতে গিয়ে তারা ভাগ হয়ে গেছে, 20 জন সাংসদ বেরিয়ে গেছে, তারা গিয়ে সেখানে আবার 21শে জুলাই উপলক্ষে সেখানে শহীদ বেদি টেদি তৈরি করে ইত্যাদি ইত্যাদি করেছে, রাজঘাটে শ্রদ্ধা অর্পণ করেছে। তো আজ মমতা ব্যানার্জির সঙ্গে প্রায় কার্যত ঝগড়া হয়ে গেছে কল্যাণ ব্যানার্জি সভা ছেড়ে বেরিয়ে গেছে, বুঝলেন। এরপরে যে ভিডিওটা দেখালাম সেই ভিডিওতে একজন শহীদ, মানে 1993 সালের 21শে জুলাই যুব কংগ্রেসের যে প্রোগ্রামটা ছিল সেখানে শহীদ হয়েছিল বরানগরের নরসিংহ প্রসাদ রোডের বাসিন্দা 13 জনের মধ্যে একজন বিশ্বনাথ রায়, তার ছেলে রাজীব রায়। সে কি করেছে, সেখানে তার যে বাবার যে শহীদ বেদি করেছিল সেই শহীদ বেদিতে স্থানীয় কাউন্সিলররা, তৃণমূলের কাউন্সিলর ছিল, সে গিয়ে কাউকে কিছু না জানিয়ে লুকিয়ে একটা পোস্টার দিয়ে চলে এসছে যে ওই ক্যাথিড্রাল রোড চলো, সেখানে সভা হবে 21শে জুলাই ইত্যাদি ইত্যাদি, মমতা ব্যানার্জির ছবি দেওয়া। সেই ফুলের মালাটা এই রাজীব বাবু বা বিশ্বনাথ রায়ের পরিবারের লোকজন সেগুলো সব খুলে ফেলে দিয়েছে এবং একটা জুতোর মালা পরিয়ে দিয়েছে মমতা ব্যানার্জির গলায়। পরিষ্কার হলো, এবার তো পরিষ্কার হলো যে কার গলায় জুতোর মালা। মমতা ব্যানার্জির গলায়। তারই দলের লোকজন তারা এতটাই ক্ষেপে আছে, তার কারণটা কি, ওই যে কমিশন বলল 25 লাখ টাকা দাও, দিল কত, 2 লাখ টাকা। কমিশন বলল যারা অসুস্থ হয়ে পড়েছিল, আহত হয়েছিল তাদেরকে 2 লক্ষ টাকা দাও, মমতা ব্যানার্জি দিয়েছিল কত, 15,000 টাকা। এছাড়াও তার যে শাসনকালে, মানে তার যে 15 বছরের যে শাসনকাল, সেখানে যত চুরি, যত দুর্নীতি, যত ফেরেববাজি, যত রাহাজানি, যত অন্যায় করেছে, তার ফলে এই রাজীব রায়ের মতো লোকেরা তারা গেছেন ক্ষেপে। তিনি পরিষ্কার বলে দিলেন, আমরা গতকালকেই বলেছিলাম যে এরপরে দেখবেন এফআইআর হবে, মমতা ব্যানার্জির নামে এফআইআর হবে, মনীশ গুপ্তর নামে এফআইআর হবে, অভিষেক ব্যানার্জির নামে এফআইআর হবে। কেন মনীশ গুপ্তর নামে হবে সেটা অনেকেই জানেন আপনারা। যখন ওই 21শে জুলাইয়ের ঘটনা ঘটেছিল তখন মনীশ গুপ্ত ছিলেন স্বরাষ্ট্র সচিব, বিরাট পাওয়ার, তার নির্দেশেই এই গুলিগোলা চলেছিল, গণহত্যা হয়েছিল বলে তৎকালীন কংগ্রেসের লোকেরা মনে করেন। এখনকার যারা কংগ্রেসের নেতারা তারাও তাই মনে করেন। শুধু মনে করেন না মমতা ব্যানার্জি এইটা ভাঙিয়ে ভাঙিয়ে খেলেন। যত লাশ ছিল তাদের কাঁধে, তাদের পরিবারের কাঁধে পা দিয়ে তিনি ক্ষমতায় এলেন। তারপরে তিনি সেই মনীশ গুপ্তকে, যে তার সহকর্মীদের উপরে গুলি চালানোর নির্দেশ দিল বলে কংগ্রেস অভিযোগ করেছিল, সেই মনীশ গুপ্তকে তিনি তার ক্যাবিনেটের সদস্য করে দিলেন, রাজ্য মন্ত্রিসভার সদস্য করে দিলেন, বিদ্যুৎ মন্ত্রী। ভাবতে পারেন, সেই বিদ্যুৎ মন্ত্রী করা শুধু নয়, মানে তারপরে আবার দেখা গেল তাকে রাজ্যসভার সাংসদ করে দিলেন। তো সেই রাগটা রয়েছে এবং গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই ফাইলটা খুলেছেন, এই রিপোর্টটাকে ওপেন করেছেন। তারপর থেকে গোটা রাজ্য জুড়ে হই হই শুরু হয়ে গেছে এবং রাজীব বাবুর মতো লোকজনেরা মনে করছেন যে আমি আজকে জুতোর মালা দিলাম, এরপরে গোটা রাজ্যে এই মমতা ব্যানার্জির উপরে জুতোর মালা কিন্তু দেখা যাবে। আজ রাজ্যের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি আজকে তো তিনি দেখুন, তিনি তার স্বভাব সিদ্ধভাবে তিনি বলেন, বিরোধী দলে থাকলেই মনে হয় তার সুবিধা হয়, মানে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেও তাকে মনে হতো যেন বিরোধী দলে আছে। আজকে বেশ কিছু হাস্যকর কথা তিনি বলেছেন আমার কোনো সিকিউরিটি নেই, ডাহা মিথ্যে কথা, সর্বৈব মিথ্যে কথা। রাজ্য সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কার্যত দয়া করে হোক, করুণা করে হোক, বা কোনো নিয়ম মেনে হোক, বা কোনো শালীনতা বজায় রেখে হোক, একটা নিয়ম তো রয়েছে যে যাক বাবা 15 বছর ধরে মুখ্যমন্ত্রী ছিল, তাকে একটা সিকিউরিটি দিতে হবে। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে, Z+ ক্যাটাগরির নিরাপত্তা। আর মমতা ব্যানার্জি আজকে তিনি বললেন ওই ক্যাথিড্রাল রোড থেকে যে আমার কোনো নিরাপত্তা নেই, আমার অভিষেকের কোনো নিরাপত্তা নেই, অভিষেক ব্যানার্জিরও নিরাপত্তা আছে। তবে অবৈধভাবে তাকে যে Z+ দেওয়া ছিল লালবাজার, সেটা তুলে নিয়েছে, সে এমপি হিসেবে যা যা পাওয়ার তাই পাচ্ছে। কিন্তু এই সব মিথ্যে কথা বলে একটা ভড়কানোর চেষ্টা করলো যারা এসেছিল। কিছু লোক তো এসেছিল, দেখুন কলকাতায় যারা বস্তির মানুষ, যারা অনেক সময় যারা কিছু সুবিধে নিয়েছেন অন্যান্য জেলায়, বা তাদের যারা দলের যারা এখনো পর্যন্ত এমপি রয়েছে, যারা বিধায়ক রয়েছে, তারা তো সুবিধে নিয়েছে, তাদের কিছু আছে। চরকু যেমন বেলেঘাটা থেকে কিছু লোককে নিয়ে গিয়েছিল, তাদের সামনে ডাহা কিছু মিথ্যে কথা বলে গেল। প্রথম মিথ্যে কথা হচ্ছে আমার কোনো নিরাপত্তা নেই। এর চেয়ে বড় মিথ্যে কথা আর হয় না।
আর একটা কথা বলেছে, এই তো মুসলিমদেরকে তুষ্টি করার একটা প্রবণতা প্রথম থেকে রয়েছে, আজও সেইখানে সেই সংখ্যালঘু ভোট ব্যাংকটাকে অক্ষুণ্ণ রাখার একটা মরিয়া চেষ্টা করে গেছেন মমতা ব্যানার্জি। বলছে আমাদের ঈদের নামাজের পারমিশন এরা দেয় না, ঈদের নামাজের পারমিশন দেয়নি। বলুন তো, ঈদের দিন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেখানে ঈদের অনুমতি দেওয়া হয়েছিল, সেনা অনুমতি দিয়েছিল, রাজ্য সরকার সেখানে পুলিশ পাঠিয়েছিল। যারা ঈদে অংশগ্রহণ করেছিলেন তারা অত্যন্ত খুশি মনে, তার কারণ কি, ঈদের নামাজ করার জন্য যারা গাড়িতে চড়ে আসবেন গাড়ি রাখতে অসুবিধে হতো, গাড়ি রাখার জায়গা, সেখানে পানীয় জলের জায়গা, সেখানে রাস্তা করা আছে, সেখানে তারা খুব স্বচ্ছন্দভাবে তারা ঈদের নামাজ পড়েছেন। যারা মুসলিমরা যতজন খুশি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এটা নিয়েও মুখ খুলেছেন। আজকে 21শে জুলাই বা 21শে জুলাইয়ের ফাইল খোলা এগুলো নিয়েও কথা বলেছেন। বিদ্যুৎ চুরি রোখার জন্য তিনি নতুন একটা অ্যাপ আনবেন বলে বলেছেন। এছাড়াও বেশ কিছু সরকারি কর্মসূচি ছিল। অন্যদিকে আবার 50টা এসি বাসের উদ্বোধন করেছেন, ইত্যাদি ইত্যাদি, পরিবহন দপ্তরের গিয়ে। আর অন্যদিকে আজকে কলকাতা সচল ছিল, কেন বা থাকবে না, মানে তৃণমূলের তো যদি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, লোকজন যদি না যায়, এর আগে যেভাবে দেখা যেত যানজট, তো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বললেন যে আমাদের ঈদের নামাজ পড়তে দেয়নি এ রাজ্যের সরকার, এ রাজ্যের সরকার কত খারাপ, এত উন্নয়ন করে যাচ্ছে, তার গা তো জ্বলে যাচ্ছে, এটা খুব স্বাভাবিক। এবারে আর একটা ভয়ঙ্কর কথা বলেছে, দেখুন ককরোচ পার্টি বলে একটা পার্টি হয়েছে না, ককরোচ পার্টি, আরশোলা পার্টি। ভাবুন, মানে দিল্লিতে আমি গিয়েছিলাম, সেখানে একটু গাড়ি করে ভাবলাম একটু দেখে আসি কি চলছে। মানে সেখানে মূলত কম বয়সী ছেলে মেয়েরা, বিশেষ করে মেয়েরা, কম বয়সী মেয়েরা, তারা এমন কিছু পোশাক আশাক, এমন কিছু গান বাজনার সঙ্গে তারা নাচানাচি করছে, দেখে আমার খুব কি অদ্ভুত লেগেছিল। যে যদি কোনো প্রতিবাদ হয়, যদি কোনো দাবি থাকে, সেটা থাকতেই পারে, কিন্তু তার বহিঃপ্রকাশটা এভাবে হয় বলে আমার অন্তত জানা ছিল না। যে কোনো দাবি, ধরুন কেউ বলছে আমরা মোদির পদত্যাগ চাই, কেউ বলছে আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, তো ঠিক আছে, কারো দাবি, ভাই স্বাধীন দেশ, তার দাবি হতে পারে, কিন্তু সেই দাবিটাকে তারা পেশ করছে কম বয়সী ছেলেমেয়েরা, সেইগুলো হচ্ছে ককরোচ পার্টি। মানে জামা, ধরুন ছোট্ট একটা জামা পরা, নিচে আর একটু ছোট কাপড় পরা। এখন স্বাধীন দেশ, সংবিধানে বলা আছে যে যে যার খুশি মতো মত প্রকাশ করতে পারে, পোশাক আশাকে কোনো রকমের বিধিনিষেধ নেই, কিন্তু প্রকাশ্য রাস্তাঘাটে শালীনতার ব্যাপার থাকে। আমি পোশাক বিধির ওপরে কোনো রকমের যে আইন কানুন হোক, আরোপ করা হোক, এটা আমি পক্ষপাতী নই, কিন্তু যারা ওই ককরোচ পার্টির সদস্যরা, তারা যেভাবে ওই ছোট ছোট জামা কাপড় পরে করছিল, আমার খুব একটা ভালো লাগেনি। তাদের দাবি ন্যায় কি অন্যায় সেটা নিয়ে আলাদা তর্কের বিষয় রয়েছে, কিন্তু এই ধরনের জামা কাপড় না পরাই ভালো। তো তারা একটা অ্যানার্কিস্ট, তারা চায় যে সমাজে বা এই চারদিকে যা চলছে, হাটে বাজারে, স্কুলে কলেজে, আমরা একটা নৈরাজ্য তৈরি করব। ওই নৈরাজ্য ছাড়া আর কি বলবেন বলুন। তো সেই ককরোচ পার্টিতে নাকি মমতা ব্যানার্জি যোগ দেবেন। আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 21শে জুলাইয়ের যে মঞ্চটা হয়েছিল ক্যাথিড্রাল রোডে, সেখান থেকে পরিষ্কার জানিয়ে দিলেন আমি ককরোচ পার্টির ওই কর্মসূচিতে যাব। ভাবুন, বিজেপি বিরোধীরা জোট বাঁধুন মানে কংগ্রেস, সিপিএম, সমাজবাদী পার্টি, লালু প্রসাদের পার্টি, আর ওই দক্ষিণ ভারতে স্ট্যালিনের পার্টি, সবগুলো মিলিয়ে সব জোট টোট, দেখুন ইন্ডি জোট তো রয়েছে, সেটা কিন্তু পিন্ডি চটকে গেছে। মানে মমতা ব্যানার্জির দল বা এই মমতা অভিষেক মিলে এমন কিছু স্বৈরাচারী কথাবার্তা বলেছে, অন্যান্য যারা শরিক দল তারা খুব একটা এদেরকে পাত্তা দেয় না। তো সে বলছে যে সবাইকে আবার জোট বাঁধতে, সেটা হতেই পারে, না হতে পারে। এখন ভবিষ্যতে আমার যা মনে হচ্ছে যে এ রাজ্যে অন্তত বিধানসভা এবং লোকসভা ভোটগুলো যেগুলো হবে, দেখবেন যে বিজেপি ভার্সাস সব মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে যাবে, সব একজোট হওয়ার চেষ্টা করবে। সেই চেষ্টাটা আজ থেকে শুরু করে দিলেন, রাজনৈতিকভাবে একটা বার্তা দিয়ে দিলেন মমতা ব্যানার্জি যে বিজেপি বিরোধী তারা হচ্ছে, সবাই জোট বাঁধুন। আরেকটা খুব অদ্ভুত কথা বলেছেন, জেল খাটানি। মানে তৃণমূল মানেই তো দুর্নীতি, তৃণমূল মানেই তো চুরি, তৃণমূল মানেই তো ডাকাতি, তৃণমূল মানেই তো ধর্ষণ, তৃণমূল মানেই হচ্ছে ক্রিমিনালদের একটা বড় অংশ। তার ফলে জেলে যাওয়া তো শুরু হয়ে গেছে। সেই 4 মে যখন ফল প্রকাশ হলো, তারপরে 9 তারিখে যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী, তারপর থেকে আপনারা দেখছেন যে যত ক্রিমিনাল আছে তাদের একটা অংশ তারা জেলে যেতে শুরু করেছে। আপনারা বলবেন যে এই পিসি ভাইপো জেলে যাচ্ছে না কেন? পিসি ভাইপো জেলে যাচ্ছে না কেন, এটা অত সহজে উত্তর দেওয়া যাবে না। তার কারণ দেখছেন মহুয়া মৈত্র
রক্ষা কবচ পেয়ে যাচ্ছে কোর্ট থেকে, তার ভাইপো রক্ষা কবচ পেয়ে যাচ্ছে কোর্ট থেকে। ফলে এই রক্ষা কবচের একটা গল্প আছে, এটা আমাদের আইনি ব্যাপার আর আদালতের ব্যাপার। আদালত যদি মনে করে রক্ষা কবচ দিয়ে দেবে তাহলে পুলিশ আর অ্যারেস্ট করবে কি করে? কিন্তু মমতা ব্যানার্জি এটা পরিষ্কার করে জানেন যে সবার হাতে তো আর টাকা নেই। তার ভাইপো না হলে 38টা বা এই ব্যানার্জি পরিবার 38টা প্লট করেছে, হাজার হাজার কোটি টাকা করেছে, হাওলার মাধ্যমে টাকা পাঠিয়েছে বিদেশে, বিদেশি ব্যাংকে, সব ব্যাপার রয়েছে। কিন্তু সবাই তো আর অত টাকা নেই, তার ফলে কিছু লোক অ্যারেস্ট হবে। আজকে মমতা ব্যানার্জি বলছে, শুনুন ভালো করে, একবার যে জেল খেটে এসেছে তার ভয় কেটে গেছে, এটা বলতে চেয়েছেন। মানে একবার যে জেল খেটে এসেছে তারপরে অন্য কথায় চলে গেছে, এটা বলতে গিয়ে বলছে যে জেলে গেলে মালা পরিয়ে কর্মীরা নিয়ে আসবে, জেলে গেলে মালা পরিয়ে নিয়ে আসবে। তার মানে জেলে যাওয়াটা অত্যন্ত স্বাভাবিক, সেটা মমতা ব্যানার্জি মেনে নিয়েছেন এবং ভবিষ্যতে যে তার ভাইপো সহ বা অন্যান্য নেতা নেত্রী যারা যারা এখনো অবশিষ্ট রয়েছে, যারা দুর্নীতি করেছিল, চুরি করেছিল, তারা যে জেলে যাবে সে ব্যাপারে মমতা ব্যানার্জি যেহেতু ধুরন্ধর পলিটিশিয়ান, সেয়ানা, বিরাট বড় ধূর্ত, বিরাট বড় চিটিংবাজ, বিরাট বড় চোর পলিটিশিয়ান, এত বড় দুর্নীতিগ্রস্ত পলিটিশিয়ান কম রয়েছে ভারতবর্ষে। তো দীর্ঘদিন ধরে দুর্নীতি করতে করতে তার একটা অভিজ্ঞতা হয়ে গেছে, সে টের পেয়ে গেছে যে খুব তাড়াতাড়ি আরো বেশি করে জেলে ঢোকা শুরু হবে। এই কারণে আজ মমতা ব্যানার্জি বলে দিয়েছেন যে জেলে যে একবার যায় তার ভয়টা ভেঙে যায়, আর জেলে ঢুকলেও কর্মীরা তাকে ফুল দিয়ে, একদম এক্স্যাক্ট আমি কোট করছি, জেলে গেলে মালা পরিয়ে কর্মীরা নিয়ে আসবে, বুঝলেন? তারপরে তিনি নাকি যাবেন সব জেলা সফরে, ব্লক স্তরে সফর করতে যাবেন, আপনারা যাবেন তো, ইত্যাদি ইত্যাদি। তারপরে বাংলাদেশের জয় বাংলা স্লোগানটা রয়েছে, খেলা হবে খেলা হবে, এখন নাকি আবার বলছেন ক্রিকেট খেলা হবে, ভালো করে প্র্যাকটিস করুন, সব বাংলাদেশ থেকে ধার করা। আসলে বাংলাদেশ, পাকিস্তান বা দেশের যারা শত্রুপক্ষ তাদের সঙ্গে মমতা ব্যানার্জির একটা যোগাযোগ কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তাদের সমর্থন যে তিনি আগেও নিয়েছেন, ভবিষ্যতেও নেবেন, সেই ব্যাপারটা তিনি পরিষ্কার করে দিয়েছেন আজকে। মূল কথাটা হচ্ছে আজকে 21শে জুলাইকে কেন্দ্র করে কলকাতা শহর অচল হতে পারেনি। অন্যদিকে এই প্রথম দেখা গেল মমতা ব্যানার্জির গলায় কিন্তু জুতোর মালা পড়ে গেল। এর পাশাপাশি আর একটা জুতোর মালার গল্প আছে, জুতো মেরেছে এই মমতা ব্যানার্জির মানে যারা সমর্থক, যারা যারা জড়ো হয়েছিল ক্যাথিড্রাল রোডে, সেখানে আবার দেখা গেল ঋতব্রত, কেষ্টমণ্ডল, ববি হাকিম, যারা যারা আবার তাদের বিরোধী, তাদের একটা ছবি দিয়ে সেখানে আবার জুতো মারছে, এরকম ছবিও দেখা গেছে। মানে তৃণমূলকে জুতো মারছে একটা অংশ, আরেকটা অংশকে, অন্য অংশটা আবার অন্য অংশকে জুতো মারছে। এখন আর বিরোধী বা কোনো এইসব দরকার নেই। একটা মুসল পর্ব বলেছিলাম অনেক আগে, মনে আছে, যে নিজেরা নিজেদের মধ্যে খেয়োখি, সেটা যে এত প্রকটভাবে দেখা দেবে, পরস্পরকে রাস্তায় দাঁড়িয়ে জুতো মারবে, সেটা এতটা বেশি আমরা বাড়াবাড়িটা আশা করিনি। তো যাই হোক, এটা হওয়ারই ছিল, এটা নিয়তিই ছিল তৃণমূলের কপালে এই জুতো খাওয়া খাই। মমতা ব্যানার্জির জুতো খাওয়ার এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি মনে করছেন যে এরপরে আরো কি হতে পারে তৃণমূলের মধ্যে, সেটাও যদি কিছু মাথায় আসে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, আর যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।